প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার দেখতেই পাচ্ছ এখানে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষার মূল্যায়ন সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করে দেখাবো। প্রথম কোশ্চেন কি আছে দেখো, পৃথিবীর ভূত গঠনের মূল উপাদান হলো সিলিকন, লোহা, ক্রোমিয়াম, নিকেল। উত্তর হবে সিলিকন। দুইয়ের দাগে কী আছে, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উত্তর হবে আয়োনোস্ফিয়ার। তিনের দাগের আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো হুবার্ট, বার্ডমোর, ল্যাম্বার্ট, মালাস্পিনা। উত্তর হবে ল্যাম্বার্ট। বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান বসন্তকালে, শীতকালে, শরৎকালে, গ্রীষ্মকালে। উত্তর হবে বি, শীতকালে। পাঁচের দাগের পৃথিবীর অ্যালবার্টের পরিমাণ হলো 51%, 49%, 35%, 14%। উত্তর হবে সি, 35%। ছয়ের দাগের বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো এ থার্মোমিটার, বি ব্যারোমিটার, সি হাইগ্রোমিটার, ডি অ্যানিমোমিটার। উত্তর হবে সি, হাইগ্রোমিটার। সাতের দাগের পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে আম্রবৃষ্টি, বরদৈছিলা, আঁধি, কালবৈশাখী। উত্তর হবে কালবৈশাখী। আটের দাগের দক্ষিণ ভারতের সব থেকে উর্বর মাটি দেখা যায় কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, পলি মাটি। উত্তর হবে এ, কালো মাটি। নয়ের দাগের ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় এ উত্তরাঞ্চলে, বি দক্ষিণাঞ্চলে, সি পশ্চিমাঞ্চলে, ডি উত্তর পূর্বাঞ্চলে। ডি উত্তর পূর্বাঞ্চলে। জলদাপাড়া হলো ভারতের একটি এ সংরক্ষিত অরণ্য, বি সুরক্ষিত অরণ্য, সি অভয়ারণ্য, ডি জাতীয় উদ্যান। উত্তর হবে সি, অভয়ারণ্য। তারপরে দেখো আমরা দেখে নেব দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দুইয়ের দাগে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে। উত্তর হবে বিশ্ব উষ্ণায়ন। তিনের দাগের শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনু রঙের মতো আলোর ছটাকে ড্যাশ বলে। উত্তর হবে মেরুজ্যোতি। চারের দাগের নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে। উত্তর হবে আর্দ্রতা। পাঁচের দাগে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। উত্তর হবে ঘনীভবন। ছয়ের দাগে ড্যাশ মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। উত্তর হবে উত্তর পূর্ব। সাতের দাগের উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে খাদার। আটের দাগে ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। উত্তর হবে ম্যানগ্রোভ। নয়ের দাগে ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উত্তর হবে রেসারপিন। এবার আমরা তোমাকে দেখাবো তিনের দাগে শুদ্ধ অশুদ্ধটা। তিনের দাগে একে আছে মহাদেশ সঞ্চালনের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত। উত্তর হবে অশুদ্ধ। দুয়ের দাগের আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমিরূপে অবস্থান করে। উত্তর হবে শুদ্ধ। তিনের দাগের বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়। এটা হবে অশুদ্ধ। চারের দাগের হবে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। উত্তর হবে অশুদ্ধ। পাঁচের দাগে ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুঁচলো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়। উত্তর হবে শুদ্ধ। চারের দাগের একের কি কোশ্চেন আছে দেখব, ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? উত্তর হবে আল্পস। দুয়ের দাগে পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। তিনের দাগের আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? উত্তর হবে মাউন্ট এরেবাস। চারের দাগের আগত সৌর বিকিরণে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে? উত্তর হবে কার্যকরী সৌর বিকিরণ। পাঁচের দাগের 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো? যেটা আমি তোমাদেরকে দেখাবো, দেখো এই যে ভূগোল বিচিত্রা, ঠিক আছে, রায় ও মার্টিনের হচ্ছে সহায়িকা ভূগোলের, যেটা আছে কত, এই যে 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো, এই কোশ্চেনটা উত্তর আছে পেজ নম্বর দেখো 184-তে। এই যে এখানে মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়, এই যে এখান থেকে এতটা লিখলেই দেখো 100% মেঘাচ্ছন্নতা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা লিখে মুখস্থ করে নেবে বাড়িতে। ছয়ের দাগে ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাতের দাগে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? উত্তর হবে ল্যাটেরাইট।
8 দাগের ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? উত্তর হবে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 9 দাগের কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়? উত্তর হবে জাতীয় উদ্যান। 5 দাগের দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেন আছে প্যানজিয়া ও প্যানথালাসা কি? আমরা রাইমার্টিনের সহায়িকা নিয়েছি। রাইমার্টিনের সহায়িকা 129 দেখো প্যানজিয়া ও প্যানথালাসা কি এটা আছে তোমরা এই প্যানজিয়া আর প্যানথালাসা এটা মুখস্থ করে নেবে। তারপরে দেখো 2 দাগের কি আছে, 2 দাগের আছে মেরুজ্যোতি কি? এটা দেখো রাইমার্টিন সহায়িকায় 153 পেজে এই যে মেরুজ্যোতি কি এটা লিখলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো সমষ্ণ রেখা কাকে বলে? যেটা আমার মনে হয়েছে সমষ্ণ রেখাটা যে বইয়ে খুব ভালো আছে, তোমরা চাইলে মানে বই দেখেও পড়তে পারো। এই যে দেখো সমষ্ণ রেখাটা, এটা এখান থেকে সমষ্ণ রেখাটা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে এই এতটা পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে। এটা পুরোটা লিখে নিলেই হবে, ঠিক আছে। এটা দেখো টেক্সট বইয়ের পেজ 52 আছে, তোমরা পড়ে নেবে। তারপরে দেখো আমরা তারপরের কোশ্চেনে যাব। তারপরের কোশ্চেনে কি আছে দেখে নেব। 4 দাগের আছে লু কি? লু কি আমরা দেখো সহায়িকার পেজ 267 দেখতেই পাচ্ছ, এই যে লু এখানে আছে, লু এই সংজ্ঞা আর বৈশিষ্ট্য এটা লিখলেই হবে। তোমরা বাড়িতে অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে। 6 দাগের কোশ্চেন আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি যত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম কোশ্চেন আছে বিশ্ব উষ্ণায়ন কি? এর ফলাফলগুলি লেখো। দেখো এই যে এখানে আছে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে যা দেখো, বিশ্ব উষ্ণায়ন কি? এই যে এইখান থেকে এতটা, এই যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে লিখলে হবে, যে এইখান থেকে এতটা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে লিখলে হবে। আর এই যে ফলাফলটা, এটাই বিশ্ব উষ্ণায়নের প্রভাব আর ফলাফল একই, এটা লিখে নিলে হবে। তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। রাইমার্টিনের সহায়িকার 124 নম্বর পেজে আছে। তারপরের কোশ্চেন 2 দাগের কোশ্চেন দেখো, আবহাওয়া ও জলবায়ু পার্থক্য, যেটা আমার টেক্সট বই ভালো আছে বলে আমি টেক্সট বই থেকেই মুখস্থ করার কথা বলবো। যাদের মনে হবে তারা অবশ্যই সহায়িকা থেকে মুখস্থ করতে পারো। পেজ নম্বর 45 এখানে দেখতেই পাচ্ছ আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য আছে, এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। তারপরে দেখো তারপরের কোশ্চেন 3 দাগের কোশ্চেন আছে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? এই যে দেখো অরণ্য সংরক্ষণটা পেজ নম্বর টেক্সট বইয়ে পেজ নম্বর 90 এই যে অরণ্য সংরক্ষণ এখান থেকে এতটা লিখলেই হবে। তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে টেক্সট বই দেখে। 4 দাগের কী কোশ্চেন আছে দেখো, উদাহরণসহ ভারতে নাতিশীতোষ্ণ অরণ্য লবণাম্ব অরণ্য উদ্ভিদের বৈশিষ্ট্য, এটাও আমি টেক্সট বই থেকে পড়ার কথা বলবো। টেক্সট বই দেখো পেজ নম্বর 79 এই যে লবণাম্ব অরণ্য আর নাতিশীতোষ্ণ অরণ্য এই যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো, এখানে লবণাম্ব অরণ্যের বৈশিষ্ট্য আছে আর এখানে নাতিশীতোষ্ণ অরণ্যের বৈশিষ্ট্য আছে, অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। তারপর দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা আছে, এটা রাইমার্টিনের সহায়িকা থেকে আমি করতে বলবো। পৃথিবীর বায়ুমণ্ডলের সহায়িকাটা ভালো আছে দেখো, পৃথিবীর বায়ুগুলির স্তর সংক্ষিপ্ত বিবরণ আর স্তর বিন্যাস এই একই, এই এতটা এই যে এইখান থেকে এতটা, ঠিক আছে। এখান থেকে শুরু করে এগুলো সমস্ত কিছু, এমনকি এই ছবিটা আঁকতেও হবে, এই ছবিটা আঁকলে ভালো নাম্বার পাবে তোমরা। অবশ্যই লেখার সাথে যদি ছবিটা আঁকতে পারো অবশ্যই খুবই ভালো হয়, তাহলে এতটা পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে। 2 দাগে দেখো পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দিতে বলছে, এটা আমি টেক্সট বই থেকে করতে বলবো। পৃথিবীর সুবিধা আছে টেক্সট বইয়ে পেজ নম্বর 52 দেখো পৃথিবীর তাপমণ্ডল, এখান থেকে এই এতটা লিখলেই হবে। আর সঙ্গে এটা অবশ্যই তোমরা ছবি করবে, তাতে তোমাদের কি নাম্বারটাও ভালো পাবে, এমনকি তোমাদের খাতাটা স্যারদের চোখে পড়লে ভালো লাগবে, যেই কারণে তোমরা অবশ্যই কয়েকটা লেখার সঙ্গে সঙ্গে ছবিটা আঁকবে, তাতে দেখবে তোমাদের নাম্বারটা একটু বেশি পাবে। আমরা যে কোনো কোশ্চেনে যদি ছবি একটু লেখার সাথে সাথে যদি ছবি থাকে, সেটা যদি ছবি এঁকে দিতে পারি তাহলে কিন্তু নাম্বারটা দেখবে যদি 5 থাকে তার মধ্যে কম করে হলেও 4 পাওয়া যায়। ভারতের জলবায়ুতে
মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। দেখো পেজ নম্বর 262-তে এই যে ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব আছে দেখতেই পাচ্ছ চারের দাগে। এটা পুরোটাই তোমরা মুখস্থ করে নেবে বাড়িতে, রায় মার্টিন সহায়িকায় পেজ 262-তে। তারপরে দেখো অরণ্য আমাদের বন্ধু, এই কথাটি বক্তব্যটি যথাযথভাবে ব্যাখ্যা করতে বলেছে। এই যে দেখো এখানে আছে অরণ্য আমাদের বন্ধু, এই বিবৃতি বক্তব্যের সম্পর্কে তোমার মতামত। এখানে 10টা পয়েন্ট আছে, তার মধ্যে 6-7টা পয়েন্ট করলেই হবে। তোমরা অবশ্যই পেজ নম্বর 288 দেখতে পাচ্ছ রায় মার্টিনের সহায়িকায়, তোমরা বাড়িতে অবশ্যই মুখস্থ করে নেবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি। আর যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেব। ধন্যবাদ।